করোনার প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য তোমরা স্কুল যেতে পারছো না, তোমাদের বাড়িতে পড়তে হচ্ছে। The model activity task 2021 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের উপর পার্ট 1টা আমি এখানে আলোচনা করছি। তোমরা এটা দেখে উপকৃত হবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের শেয়ার করবা, যাতে পরবর্তী অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলি তোমরা পাও। এটা এডুকেশনাল চ্যানেল। আমাদের বিশেষ করে ফিজিক্স সাবজেক্টের উপর আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপলোড করে আলোচনা করব। সাবস্ক্রাইব করলে পরে তোমরা উপকৃত হবে, এটাই আশা করি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স পার্ট 1। প্রথম কোশ্চেন, ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এর অ্যান্সার কি হবে? আমরা জানি F ইকুয়াল টু ma। তাহলে F ইকুয়াল টু ma অনুযায়ী আমাদের 1 নিউটন ইকুয়াল টু হবে হচ্ছে m মানে হচ্ছে 1 কেজি, আর a মানে ত্বরণ, ত্বরণের SI একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে হচ্ছে 1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা লেখার দরকার নেই, এটা বোঝানোর জন্য আমি বলছি। আর 1 ডাইন, এটা হবে হচ্ছে আমাদের এমটা হবে হচ্ছে আমাদের সিজিএস 1 গ্রাম, আর ত্বরণটা হবে হচ্ছে 1 সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, অর্থাৎ 1 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা বোঝার জন্য জাস্ট আমি বললাম, এটা তোমাদের লেখার দরকার নেই, তোমরা শুধু এই প্রশ্নটুকু লিখবা। তাহলে 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, সিজিএস নিয়ে আসলাম। আর এই মিটারটাকে আমরা নিয়ে আসলাম সেন্টিমিটারে, 100 সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এই 1000 আর 100 গুণ করে হলো আমাদের 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, তার মানে 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 মানে হচ্ছে আমাদের ডাইন। তাহলে এই হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেন, ডাইন ও নিউটনের মধ্যে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করলাম। তোমরা আস্তে ধীরে লেখো দেখে দেখে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, একটি নিস্তড়িত পরমাণুর কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি ও এম কক্ষে 2টি ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? আর মৌলটির পরমাণুর এম কক্ষের ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ন তৈরি হবে তার সংকেত লেখো। তো আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? মৌলের পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যতগুলি ইলেকট্রন আবর্তন করে সেই ইলেকট্রন সংখ্যাটাকে আমরা বলি হচ্ছিল, সেই ইলেকট্রন সংখ্যাটাই আমাদের প্রোটন সংখ্যার সমান নিস্তড়িত মৌলের ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে। সুতরাং আমরা বলতে পারি মৌলের পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছিল মোট প্রোটন সংখ্যা নিউক্লিয়াসে, এবং সেটা মানে মোট ইলেকট্রন সংখ্যা একটা পার্টিকুলার পরমাণুর ক্ষেত্রে। তা যেহেতু আমাদের কে কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, এল কক্ষপথে 8টা ইলেকট্রন, আর এম কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, তাহলে টোটাল আমাদের এখানে হলো 12টা ইলেকট্রন, তার মানে পরমাণু ক্রমাঙ্ক হবে হচ্ছিল 12। এবার এই 12 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটার নাম কি? আমাদের পর্যায় সারণী অনুযায়ী 12 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের নাম হচ্ছিল ম্যাগনেসিয়াম। এটাকে আমরা Mg দ্বারা প্রকাশ করি। এর
থেকে দুটো ইলেকট্রন তুমি বার করে নিছো, তার মানে দুটো ইলেকট্রন বার করাতে এটা পজিটিভ আয়ন হবে এবং এর আয়নের সংকেত হবে চলো আমাদের Mg+2। অনেক সময় Mg++ও দেওয়া হয়, এটা দেখে লিখে নাও তোমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, একটি মাপনী চোঙের সাহায্যে তুমি কিভাবে 1 ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে? তো আমরা কি করব, একটা মাপনী চোঙ নিব, এবার এই মাপনী চোঙের মধ্যে আমরা কি করব, ড্রপার দিয়ে ফোঁটা ফোঁটা করে জল ফেলবো। তাহলে কি হবে, এখানে আয়তনটা বাড়তে থাকবে জলের। এই মাপনী চোঙের এখানে আমাদের স্কেল কাটা আছে, আমরা এখানে দেখে নিব এই স্কেলে কত আয়তন পর্যন্ত জলের লেভেলটা উঠছে। সেটাই হচ্ছিল আমাদের মাপনী চোঙে জলের আয়তন। ধরলাম সেই জলের আয়তনটা ছিল ভি লিটার। আর এখান থেকে কতগুলি আমরা ফোঁটা ফেলছি, আমরা ফোঁটা ফেলেছি হচ্ছিল আমাদের এক্স ফোঁটা। তাহলে এক্স ফোঁটা জলের আয়তন কত, ভি লিটার। তাহলে একটা ফোঁটার আয়তন কত হবে, ভি বাই এক্স লিটার। তোমরা লিখে নাও এটা। নেক্সট হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি কি? তোমরা নিশ্চয়ই রাদারফোর্ডের গোল্ডফিল্ড এক্সপেরিমেন্ট যেটা সেটা পড়েছো, এবং সেটার উপর ভিত্তি করেই রাদারফোর্ডের পরমাণু মডেল প্রতিষ্ঠিত। তো রাদারফোর্ড মডেলের প্রধান দুটি ত্রুটি এখানে উল্লেখ করা হয়েছে, যেটা পরবর্তীকালে নিলস বোর এই ত্রুটিটাকে দূর করেন। এ নম্বরে লেখা আছে, দেখো, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে আবর্তন করতে থাকলে তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুযায়ী এগুলি থেকে সর্বদা তড়িৎ শক্তি বিকিরণ হতে থাকবে। ফলে ইলেকট্রনগুলি শক্তি হারাবে এবং ক্রমশ নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে, অর্থাৎ পরমাণুটির আর অস্তিত্ব থাকছে না, পরমাণু আর ইলেকট্রনীয় গঠন থাকবে না। অর্থাৎ কি হয়, এই নিউক্লিয়াসের চারদিকে যখন কোনো কক্ষপথে ইলেকট্রন ঘোরে, এই নিউক্লিয়াসের চারদিকে যখন কোনো কক্ষপথে ইলেকট্রন ঘোরে, ইলেকট্রন তো আমাদের নেগেটিভ আধানগ্রস্ত, তাই না? তাহলে নেগেটিভ আধান নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে। তো তড়িৎ গতিবিদ্যা, যেটাকে আমরা বলি হচ্ছিল ইলেকট্রোডাইনামিক্স, এই তড়িৎ গতিবিদ্যায় বলছে কোনো আধান যদি, এটা লেখার দরকার নেই, খালি জাস্ট বুঝে নাও, তোমরা খালি এটুক লিখলে পরে তোমাদের হবে। কোনো আধান যদি ত্বরান্বিত হয়, অর্থাৎ কোনো আধানের যদি ত্বরণ থাকে,
তবে তার শক্তি বিকিরণ করে। অর্থাৎ এই ইলেকট্রনটা থেকে শক্তি বিকিরণ করতে থাকবে ইলেকট্রনটা। কারণ ইলেকট্রনটা যখন বৃত্তাকার পথে ঘোরে তখন তার ত্বরণ থাকে, অভিকেন্দ্র ত্বরণ থাকে, যার জন্য ইলেকট্রন কি করবে, শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করলে পরে এই কক্ষপথে আর থাকতে পারবে না, কারণ একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে গেলে একটা নির্দিষ্ট শক্তি প্রয়োজন। তা শক্তি যদি বিকিরণ করে ছেড়ে দেয় তাহলে তো শক্তি কমে যাবে, তখন আর এই বড় কক্ষপথটাতে ঘুরতে পারবে না, তখন ও কি করবে, কম ব্যাসার্ধের কক্ষপথে ঘুরবে। এবার এই কম ব্যাসার্ধের কক্ষপথে যখন ইলেকট্রন আসবে তখন আবার শক্তি বিকিরণ করবে, যেহেতু এখনো ত্বরণ আছে, তাহলে তখন আর এই ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে পারবে না, তখন আরো কম ব্যাসার্ধের কক্ষপথে ঘুরবে। এইভাবে আস্তে 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 ইলেকট্রনটা নিউক্লিয়াসে এসে উপস্থিত হবে এবং পরমাণুটার অস্তিত্ব আর থাকবে না। তাই এটা এইগুলি লেখার দরকার নেই। তোমরা শুধু এইটুকু লেখো তাহলেই চলবে। এরপর হচ্ছিল বি নম্বরে বলছে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো অবিরাম ঘুরতে থাকে এবং এই ঘূর্ণায়মান ইলেকট্রনগুলি থেকে অবিরাম শক্তি বিকিরণ হতে থাকে। এর ফলে পরমাণু যে বর্ণালী পাওয়া যায় সেটা সূর্যরশ্মির বর্ণালীর মতো নিরবিচ্ছিন্ন হবে, কিন্তু বাস্তবে দেখা যায় পরমাণু রেখা বর্ণালী তৈরি করে বা সৃষ্টি করে। অর্থাৎ আমরা দেখলাম নিউক্লিয়াসের চারদিকে যখন ইলেকট্রন ঘোরে তখন ইলেকট্রন কি করে, শক্তি বিকিরণ করে এবং ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে, ঠিক আছে, এবং ইলেকট্রন শক্তি বিকিরণ করতেই থাকে। এই যে ইলেকট্রন শক্তি বিকিরণ যে করতে থাকে এর ফলে আমাদের যে বর্ণালীটা পাওয়া যাবে সেই বর্ণালীটা হওয়া উচিত রেইনবো যেরকম হয় আমাদের, সেই রামধনুর কালারের মতন সবকটা আমাদের বেনীয় সহকালা সবকটা কালার পরপর একদম থাকার কথা। কিন্তু তা না হয়ে কি হয়, আমরা দেখতে পাবো যে পরমাণুর থেকে যে বর্ণালীটা পাওয়া যায় সেটা হচ্ছে রেখা বর্ণালী, অর্থাৎ এরকম কতগুলি রেখা থাকে, ঠিক আছে, এবং পরপর কতগুলি রেখা থাকবে। এই রেখা বর্ণালী কেন পাওয়া যায়, পাওয়া উচিত হচ্ছিল আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী। মনে করো এই জায়গাটা তোমার বেগুনি, ঠিক আছে, বেগুনি কালার হবে এই জায়গাটা, এই কালারটা বেগুনি হবে, বেগুনির পর আসবে হচ্ছিল নীল কালার, বেগুনির পর নীল, এরকম পরপর নিরবিচ্ছিন্ন ভাবে থাকার কথা, বেগুনি তারপরে নীল। কিন্তু তা না হয়ে হয় কি, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে কতগুলো এরকম কালারিং দাগ পাওয়া যায়, এটাকে বলে রেখা বর্ণালী। এই রেখা বর্ণালী কেন সৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেননি।
এরপর হচ্ছিল একটা অঙ্ক দিয়েছে তোমাদের, বলছে একটি খেলনা গাড়ি 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছিল, 1 মিটার দূরত্ব যাবার পরে ওই গাড়ির বেগ দাঁড়ালো 50 সেন্টিমিটার পার সেকেন্ড। গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলছে। তাহলে যেগুলি দেওয়া আছে সেগুলো আগে লিখে নিতে হয় আমাদের। এই যে আমাদের বলছে একটি গাড়ি 20 সেন্টিমিটার বেগে চলছিল, এটা হচ্ছে গাড়িটার প্রাথমিক বেগ। আর 1 মিটার দূরত্ব যাওয়ার পর, মানে 1 মিটারটা হচ্ছে আমাদের সরণ বা দূরত্ব, সেটা হচ্ছে 1 মিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম, 100 সেন্টিমিটার। আর গাড়িটার চূড়ান্ত বেগ দেওয়া আছে 50 সেন্টিমিটার পার সেকেন্ড। গাড়ির ত্বরণ নির্ণয় করতে বলছে। তা আমাদের এই ফর্মুলাটা জানা আছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই সূত্রটাকে ব্যবহার করে আমরা গাড়ির ত্বরণটা নির্ণয় করব। তা প্রথমে আমরা লিখলাম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এবার বেগের মান এখানে 50 বসানো হলো, তাহলে 50 স্কোয়ার। প্রাথমিক বেগের মান আমরা এখানে 20 বসালাম, তাহলে 20 স্কোয়ার। ত্বরণটা আমরা জানি না, বার করতে হবে। আর সরণটা হচ্ছে 100, এই এস এর জায়গায় আমরা 100 বসালাম। তাহলে 2 আর 100 গুণ করে 200, এই 200 ইকুয়াল টু এই 20 স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম, তাহলে 50 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। তাহলে 200 ইকুয়াল টু এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়লো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে 50 প্লাস 20 ইন্টু 50 মাইনাস 20। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 50 আর 20 যোগ করলে 70, 50 আর 20 বিয়োগ করলে 30, বাই এই 200টা ওই পাশে নিচে চলে আসলো, শূন্যগুলি ক্যান্সেল করলে আমাদের 21/2 আসলো। 21/2 মানে কি আমাদের? 21/2 মানে হচ্ছিল 10.5। যেহেতু আমরা সিজিএস অঙ্কটা করছি তার জন্য এককটা দিলাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গাড়িটির ত্বরণ হচ্ছিল 10.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। নিশ্চয়ই তোমাদের উত্তরগুলি ঠিক মতন তোমরা লিখতে পেরেছো। এবং নেক্সট আমরা যে অ্যাক্টিভিটি টাস্ক ভিডিওটা পাঠাবো সেটার জন্য একটু ওয়েট করো, আমরা এর মধ্যেই সেকেন্ড অ্যাক্টিভিটি টাস্ক আপলোড করে দেব। বাই। করোনার প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য তোমরা স্কুল যেতে পারছো না, তোমাদের বাড়িতে পড়তে হচ্ছে। তা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের উপর পার্ট 1টা আমি এখানে আলোচনা করছি। তোমরা এটা দেখে উপকৃত হবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের শেয়ার করবা, যাতে পরবর্তী অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলি তোমরা পাও। এটা এডুকেশনাল চ্যানেল। আমাদের বিশেষ করে ফিজিক্স সাবজেক্টের উপর আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপলোড করে আলোচনা করব। সাবস্ক্রাইব করলে পরে তোমরা উপকৃত হবে, এটাই আশা করি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স পার্ট 1। প্রথম কোশ্চেন, ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এর অ্যান্সার কি হবে? আমরা জানি F ইকুয়াল টু ma। তাহলে F ইকুয়াল টু ma অনুযায়ী আমাদের 1 নিউটন ইকুয়াল টু হবে হচ্ছিল m মানে হচ্ছিল 1 কেজি, আর a মানে ত্বরণ, ত্বরণের এসআই একক হচ্ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে হচ্ছিল 1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা লেখার দরকার নেই, এটা বোঝানোর জন্য আমি বলছি। আর 1 ডাইন, এটা হবে হচ্ছিল আমাদের এমটা হবে হচ্ছিল আমাদের সিজিএস 1 গ্রাম, আর ত্বরণটা হবে হচ্ছিল 1 সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, অর্থাৎ 1 গ্রাম সেন্টিমিটার
সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা বোঝার জন্য জাস্ট আমি বললাম, এটা তোমাদের লেখার দরকার নেই, তোমরা শুধু এই প্রশ্নটুকু লিখবা। তাহলে 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, সিজিএস এ নিয়ে আসলাম। আর এই মিটারটাকে আমরা নিয়ে আসলাম সেন্টিমিটারে, 100 সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এই 1000 আর 100 গুণ করে হলো আমাদের 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তার মানে 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 মানে হচ্ছিল আমাদের ডাইন। তাহলে এই হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেন। ডাইন ও নিউটনের মধ্যে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করলাম। তোমরা আস্তে ধীরে লেখো দেখে দেখে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, একটি নিস্তড়িত পরমাণুর কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি ও এম কক্ষে 2টি ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? আর মৌলটির পরমাণুর এম কক্ষের ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ন তৈরি হবে তার সংকেত লেখো। তো আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? মৌলের পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যতগুলি ইলেকট্রন আবর্তন করে সেই ইলেকট্রন সংখ্যাটাকে আমরা বলি হচ্ছিল, সেই ইলেকট্রন সংখ্যাটাই আমাদের প্রোটন সংখ্যার সমান নিস্তড়িত মৌলের ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে। সুতরাং আমরা বলতে পারি মৌলের পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছিল মোট প্রোটন সংখ্যা নিউক্লিয়াসে, এবং সেটা মানে মোট ইলেকট্রন সংখ্যা একটা পার্টিকুলার পরমাণুর ক্ষেত্রে। তা যেহেতু আমাদের কে কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, এল কক্ষপথে 8টা ইলেকট্রন, আর এম কক্ষপথে 2টো ইলেকট্রন আছে, তাহলে টোটাল আমাদের এখানে হলো 12টা ইলেকট্রন। তার মানে পরমাণু ক্রমাঙ্ক হবে হচ্ছিল 12। এবার এই 12 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটার নাম কি? আমাদের পর্যায় সারণী অনুযায়ী 12 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের নাম হচ্ছিল ম্যাগনেসিয়াম। এটাকে আমরা Mg দ্বারা প্রকাশ করি। এর থেকে 2টো ইলেকট্রন তুমি বার করে নিছো, তার মানে 2টো ইলেকট্রন বার করাতে এটা পজিটিভ আয়ন হবে, এবং এর আয়নের সংকেত হবে হচ্ছিল আমাদের Mg+2। অনেক সময় Mg++ও দেওয়া হয়। এটা দেখে লিখে নাও তোমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, একটি মাপনী চোঙের সাহায্যে তুমি কিভাবে 1 ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে? তো আমরা কি করব, একটা মাপনী চোঙ নিব, এবার এই মাপনী চোঙের মধ্যে আমরা কি করব, ড্রপার দিয়ে ফোঁটা ফোঁটা করে জল ফেলবো। তাহলে কি হবে, এখানে আয়তনটা বাড়তে থাকবে জলের। এই মাপনী চোঙের এখানে আমাদের স্কেল কাটা আছে, আমরা এখানে দেখে নিব এই স্কেলে কত আয়তন পর্যন্ত জলের লেভেলটা উঠছে। সেটা হচ্ছিল আমাদের মাপনী চোঙে জলের আয়তন। ধরলাম সেই জলের আয়তনটা ছিল ভি লিটার। আর এখান থেকে কতগুলি আমরা ফোঁটা ফেলছি, আমরা ফোঁটা ফেলেছি হচ্ছিল আমাদের এক্স ফোঁটা। তাহলে এক্স ফোঁটা জলের আয়তন কত, ভি লিটার। তাহলে একটা ফোঁটার আয়তন কত হবে, V/X লিটার। তোমরা লিখে নাও এটা।
নেক্সট হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি কি। তোমরা নিশ্চয়ই রাদারফোর্ডের গোল্ডফাইল্ড এক্সপেরিমেন্ট সেটা পড়েছো, এবং সেটার উপর ভিত্তি করেই রাদারফোর্ডের পরমাণু মডেল প্রতিষ্ঠিত। তো রাদারফোর্ড মডেলের প্রধান দুটি ত্রুটি এখানে উল্লেখ করা হয়েছে, যেটা পরবর্তীকালে নিলস বোর এই ত্রুটিটাকে দূর করেন। এ নাম্বারে লেখা আছে, দেখো, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে আবর্তন করতে থাকলে তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুযায়ী এগুলি থেকে সর্বদা তড়িৎ শক্তি বিকিরণ হতে থাকবে। ফলে ইলেকট্রনগুলি শক্তি হারাবে এবং ক্রমশ নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে, অর্থাৎ পরমাণুটির আর অস্তিত্ব থাকছে না, পরমাণু আর ইলেকট্রনীয় গঠন থাকবে না। অর্থাৎ কি হয়, এই নিউক্লিয়াসের চারদিকে যখন কোনো কক্ষপথে ইলেকট্রন ঘোরে, এই নিউক্লিয়াসের চারদিকে যখন কোনো কক্ষপথে ইলেকট্রন ঘোরে, ইলেকট্রন তো আমাদের নেগেটিভ আধানগ্রস্ত, তাই না? তাহলে নেগেটিভ আধান নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে। তো তড়িৎ গতিবিদ্যা, যেটাকে আমরা বলি হচ্ছিল ইলেকট্রোডাইনামিক্স, এই তড়িৎ গতিবিদ্যায় বলছে কোনো আধান যদি, এটা লেখার দরকার নেই, খালি জাস্ট বুঝে নাও, তোমরা খালি এটুকু লিখলে পরে তোমাদের হবে। কোনো আধান যদি ত্বরান্বিত হয়, অর্থাৎ কোনো আধানের যদি ত্বরণ থাকে, তবে তার শক্তি বিকিরণ করে। অর্থাৎ এই ইলেকট্রনটা থেকে শক্তি বিকিরণ করতে থাকবে ইলেকট্রনটা, কারণ ইলেকট্রনটা যখন বৃত্তাকার পথে ঘোরে তখন তার ত্বরণ থাকে, অভিকেন্দ্র ত্বরণ থাকে, যার জন্য ইলেকট্রন কি করবে, শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করলে পরে এই কক্ষপথে আর থাকতে পারবে না, কারণ একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে গেলে একটা নির্দিষ্ট শক্তি প্রয়োজন। তো শক্তি যদি বিকিরণ করে ছেড়ে দেয় তাহলে তো শক্তি কমে যাবে, তখন আর এই বড় কক্ষপথটাতে ঘুরতে পারবে না, তখন ও কি করবে, কম ব্যাসার্ধের কক্ষপথে ঘুরবে। এবার এই কম ব্যাসার্ধের কক্ষপথে যখন ইলেকট্রন আসবে তখন আবার শক্তি বিকিরণ করবে, যেহেতু এখনো ত্বরণ আছে, তাহলে তখন আর এই ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে পারবে না, তখন আরো কম ব্যাসার্ধের কক্ষপথে ঘুরবে। এইভাবে আস্তে 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 ইলেকট্রনটা নিউক্লিয়াসে এসে উপস্থিত হবে এবং পরমাণুটার অস্তিত্ব আর থাকবে না। তাই এটা এইগুলি লেখার দরকার নেই, তোমরা শুধু এইটুকু লেখো তাহলেই চলবে।
এরপর হচ্ছিল বি নম্বরে বলছে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো অবিরাম ঘুরতে থাকে এবং এই ঘূর্ণায়মান ইলেকট্রনগুলি থেকে অবিরাম শক্তি বিকিরণ হতে থাকে। এর ফলে পরমাণু যে বর্ণালী পাওয়া যায় সেটা সূর্যরশ্মির বর্ণালীর মতো নিরবিচ্ছিন্ন হবে, কিন্তু বাস্তবে দেখা যায় পরমাণু রেখা বর্ণালী তৈরি করে বা সৃষ্টি করে। অর্থাৎ আমরা দেখলাম নিউক্লিয়াসের চারদিকে যখন ইলেকট্রন ঘোরে তখন ইলেকট্রন কি করে, শক্তি বিকিরণ করে এবং ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে, ঠিক আছে, এবং ইলেকট্রন শক্তি বিকিরণ করতেই থাকে। এই যে ইলেকট্রন শক্তি বিকিরণ যে করতে থাকে এর ফলে আমাদের যে বর্ণালীটা পাওয়া যাবে সেই বর্ণালীটা হওয়া উচিত রেইনবো যেরকম হয় আমাদের, সেই রামধনুর কালারের মতন সবকটা আমাদের বেনীয় সহকালা সবকটা কালার পরপর একদম থাকার কথা। কিন্তু তা না হয়ে কি হয়, আমরা দেখতে পাবো যে পরমাণুর থেকে যে বর্ণালীটা পাওয়া যায় সেটা হচ্ছে রেখা বর্ণালী, অর্থাৎ এরকম কতগুলি রেখা থাকে, ঠিক আছে, এবং পরপর কতগুলি রেখা থাকবে। এই রেখা বর্ণালী কেন পাওয়া যায়? পাওয়া উচিত হচ্ছিল আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী। মনে করো এই জায়গাটা তোমার বেগুনি, ঠিক আছে, বেগুনি কালার হবে এই জায়গাটা, এই কালারটা বেগুনি হবে, বেগুনির পর আসবে হচ্ছিল নীল কালার, বেগুনির পর নীল, এরকম পরপর নিরবিচ্ছিন্ন ভাবে থাকার কথা, বেগুনি তারপরে নীল। কিন্তু তা না হয়ে হয় কি, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে কতগুলি এরকম কালারিং দাগ পাওয়া যায়, এটাকে বলে রেখা বর্ণালী। এই রেখা বর্ণালী কেন সৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেননি। এরপর হচ্ছিল একটা অঙ্ক দিয়েছে তোমাদের, বলছে একটি খেলনা গাড়ি 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছিল। 1 মিটার দূরত্ব যাবার পরে ওই গাড়ির বেগ দাঁড়ালো 50 সেন্টিমিটার পার সেকেন্ড। গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলছে। তাহলে যেগুলি দেওয়া আছে সেগুলো আগে লিখে নিতে হয় আমাদের। এই যে আমাদের বলছে একটি গাড়ি 20 সেন্টিমিটার বেগে চলছিল, এটা হচ্ছে গাড়িটার প্রাথমিক বেগ। আর 1 মিটার দূরত্ব যাওয়ার পর, মানে 1 মিটারটা হচ্ছে আমাদের সরণ বা দূরত্ব, সেটা হচ্ছে 1 মিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম 100 সেন্টিমিটার। আর গাড়িটা চূড়ান্ত বেগ দেওয়া আছে 50 সেন্টিমিটার পার সেকেন্ড। গাড়ির ত্বরণ নির্ণয় করতে বলছে। তা আমাদের এই ফর্মুলাটা জানা আছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই সূত্রটাকে ব্যবহার করে আমরা গাড়ির ত্বরণটা নির্ণয় করব। তা প্রথমে আমরা লিখলাম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এবার বেগের মান এখানে 50 বসানো হলো, তাহলে 50 স্কোয়ার। প্রাথমিক বেগের মান আমরা এখানে 20 বসালাম, তাহলে 20 স্কোয়ার। ত্বরণটা আমরা জানি না, বার করতে হবে। আর সরণটা হচ্ছিল 100, এই এস এর জায়গায় আমরা 100 বসালাম। তাহলে 2 আর 100 গুণ করে 200, এই 200 এ ইকুয়াল টু এই 20 স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম, তাহলে 50 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। তাহলে 200 এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়লো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে 50 প্লাস 20 ইন্টু 50 মাইনাস 20। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 50 আর 20 যোগ করলে 70, 50 আর 20 বিয়োগ করলে 30 বাই এই 200টা ওই পাশে নিচে চলে আসলো, শূন্যগুলি ক্যান্সেল করলে আমাদের 21/2 আসলো। 21/2 মানে কি আমাদের, 21/2 মানে হচ্ছিল 10.5। যেহেতু আমরা সিজিএস অঙ্কটা করছি তার জন্য এককটা দিলাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গাড়িটির ত্বরণ হচ্ছিল 10.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। নিশ্চয়ই তোমাদের উত্তরগুলি ঠিক মতন তোমরা লিখতে পেরেছো। এবং নেক্সট আমরা যে অ্যাক্টিভিটি টাস্ক ভিডিওটা পাঠাবো সেটার জন্য একটু ওয়েট করো, আমরা এর মধ্যেই সেকেন্ড অ্যাক্টিভিটি টাস্ক আপলোড করে দেবো। বাই।